আসসালামু আলাইকুম, আমন্ত্রণ টিভি সংবাদে। দর্শক পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফৌজিয়া রওশন। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। চারশো ১৯ জন যাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট। ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের বৈঠক, সীমান্তে হত্যাকাণ্ড, তিস্তা প্রকল্প সহ নানা বিষয়ে আলোচনা। চট্টগ্রামের পতেঙ্গায় অবতরণের সময় বিধ্বস্ত বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান, প্যারাসুটে নেমেছেন 2 পাইলট। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদ ভাই সহ 3 জনের যাবজ্জীবন, খালাস 3। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের অবৈধ সম্পদের অনুসন্ধানে হাইকোর্টে রিট। এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় ডেঙ্গুতে মারা যেতে পারেন 40,000 মানুষ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা। গত কয়েক বছরে বাংলাদেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে চলতি বছরের হজের প্রথম ফ্লাইট। সকাল 7:20 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট 419 যাত্রী নিয়ে ঢাকা ছাড়ে। সকাল 7টার মধ্যে সব প্রক্রিয়া শেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মুসল্লিদের ভোগান্তি কমাতে বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হচ্ছে আশকোনার হজ ক্যাম্পে, আর সৌদি অংশের ইমিগ্রেশন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সে উদ্যোগ নিয়েছে রোড টু মক্কা ইনিশিয়েটিভ। এবার হজ পালনে নিবন্ধন করেছেন 83,311 জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন 4,416 জন, বাকিরা যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায়। সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোটায় নামিয়ে আনা, তিস্তা প্রকল্পে ভারতের অর্থায়ন, ভিসা জটিলতা কমানো, প্রধানমন্ত্রীর ভারত সফর এবং নেপাল ভুটানে ট্রানজিট দেয়া ও জলবিদ্যুতের মূল্য নির্ধারণের বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্র সচিবের আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। সকালে হাসান মাহমুদের সঙ্গে বৈঠক হয় বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার। এরপর বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সীমান্তে ভারী অস্ত্র ব্যবহার না করে নন লিথাল অস্ত্রের ব্যবহার বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া নেপাল ও ভুটানকে ট্রানজিট দেয়া এবং জলবিদ্যুৎ আমদানির মূল্য নির্ধারণের মতো বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলেও জানান হাসান মাহমুদ। দিল্লি তো আমাদের কাছে, বেজিং একটু দূরে। মাননীয় প্রধানমন্ত্রী অনেক আগে থেকেই ভারত সফরের কথা রয়েছে, কিন্তু তাদের সেখানে যেহেতু ইলেকশন, সেই ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত তো কখন সফর হবে সেটি নির্ধারণ করা যাচ্ছে না। চট্টগ্রামের পতেঙ্গায় অবতরণের আগে দুর্ঘটনার কবলে পড়েছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। আইএসপিআর জানায়, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে অবস্থিত বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে প্রশিক্ষণ শেষে নামার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় জরুরি অবতরণের আগে বিমানটির চাকার নিচের অংশে আগুন ধরে যায়। পরে পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় বিমানটি অবতরণ করা হয়। এ ঘটনায় 2 পাইলট আহত হয়েছেন, তাদের উদ্ধার করা হয়েছে, তবে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুজনকেই সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় দেয়া হলো 25 বছর পর। রায় আজিজ মোহাম্মদ ভাই সহ 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া শীর্ষ সন্ত্রাসী ইমন ও মামুন সহ 3 জনকে খালাস দেওয়া হয়েছে। দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2 এর বিচারক অরুণাভ চক্রবর্তী এ রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, আফাকুল ইসলাম ও আদনান সিদ্দিকী। দণ্ডপ্রাপ্ত 3 জনই পলাতক। খালাস পাওয়া অপর আসামিরা হলেন তারেক সাইদ মামুন, সেলিম খান, হারুনুর রশিদ ওরফে লেদার লিটন, ফারুক আব্বাসী ও শীর্ষ সন্ত্রাসী আশিস রায় চৌধুরী। এ সময় আদালত বলেন, মামলার গুরুত্বপূর্ণ নথি গায়েব করে দেওয়া হয়েছে, সাক্ষীরাও গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিটে দুদক সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। 2016 সাল থেকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী প্রায় 20 কোটি ব্রিটিশ পাউন্ড মূল্যের 350টিরও বেশি সম্পত্তি কিনে যুক্তরাজ্যের রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তোলার ঘটনার অনুসন্ধান চাওয়া হয়েছে। ইলিয়াস কমলের রিপোর্ট।
গত 20 ফেব্রুয়ারি দেশের একটি জাতীয় দৈনিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সাম্রাজ্য যুক্তরাজ্যে শিরোনামে সংবাদ প্রকাশ করে। সংবাদে উল্লেখ করা হয়, সাইফুজ্জামান চৌধুরীকে লক্ষ্য করে বিশেষ অনুসন্ধান চালিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ সংস্থা ব্লুমবার্গ। ব্লুমবার্গের প্রতিবেদনে উল্লেখ করা হয়, 2016 সাল থেকে সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন কোম্পানি প্রায় 20 কোটি ব্রিটিশ পাউন্ড মূল্যের 350টিরও বেশি সম্পত্তি কিনে যুক্তরাজ্যে রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তুলেছে। যুক্তরাজ্যের কোম্পানি হাউস কর্পোরেট অ্যাকাউন্ট, বন্ধকি চার্জ এবং MH ল্যান্ড রেজিস্ট্রি লেনদেনের উপর ভিত্তি করে এ পরিসংখ্যান প্রকাশ করে বার্তা সংস্থাটি। আন্তর্জাতিক মাধ্যম হয়ে দেশের গণমাধ্যমে এই সংবাদ প্রকাশের পর গত 2 মার্চ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন সাবেক ভূমিমন্ত্রী। এ সময় লন্ডনে ব্যবসা ও সম্পদ থাকার কথা স্বীকার করে নিজের বিরুদ্ধে 1 টাকা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে পদত্যাগ করার ঘোষণা দেন সাবেক ভূমিমন্ত্রী ও বর্তমান ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাইফুজ্জামান চৌধুরী। আমি কিন্তু আমার বিদেশের ব্যবসা বাণিজ্য আর বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ওভাবে পুরোটা আসলে মিক্স করি না, কারণ ট্যাক্স রিটার্ন বাংলাদেশের একটা, আমার ইউকের আলাদা ট্যাক্স রিটার্ন আমার আছে অনেক দিন থেকে, এবং ওই ট্যাক্স রিটার্নগুলো ওখানের এবং এখানের সাথে আমি আসলে মিক্স করি নাই। আমি যে কাজগুলো করেছি স্বচ্ছতা নিশ্চিত করেছি, জবাবদিহিতা নিশ্চিত করেছি। আমার যদি খারাপ উদ্দেশ্য থাকতো আমি কখনোই এগুলো করতাম না। বাংলাদেশের আইন অনুযায়ী দেশের কোনো নাগরিক, বাসিন্দা এবং সরকারি কর্মচারী বছরে 13,17,000 টাকার বেশি অর্থ দেশের বাইরে নিতে পারেন না। বাংলাদেশের আইনে কর্পোরেশনের বিদেশে তহবিল স্থানান্তরেও নানা বিধিনিষেধ রয়েছে, শুধু কিছু শর্ত পূরণ সাপেক্ষে অনুমতি দেওয়া হয়। ইলিয়াস কমল, মাই টিভি। বিএনপির আহ্বানে সাড়া দিয়ে উপজেলাগুলোতেও মানুষ ভোট বর্জন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রয়। তিনি বলেন, এমন গণতন্ত্রহীন অবস্থা থাকলে ভোটারদের আর কেন্দ্রে নিতে পারবে না আওয়ামী লীগ। সকালে এক অনুষ্ঠানে তিনি বলেন, ভারত ছাড়া ক্ষমতাসীনদের কোনো শুভাকাঙ্ক্ষী নেই, তাদের উপর ভিত্তি করেই সরকার জোর করে ক্ষমতা ধরে রেখেছে। ওরা নিজেদের ভোটারদেরই কেন্দ্রে নিতে পারে, অর্থাৎ আমাকে জানাবো তাদেরকে কেন্দ্রে নিতে পারে না। ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ভোট বর্জন ইত্যাদির মধ্য দিয়ে ভোটাররা একেবারে জন্মের মতো আত্মত্যাগ করছে, ভোট জিনিস নাই, এবং ছাপ্পর মাইরা সুযোগ দেওয়ার যেখানে সুযোগ হচ্ছে, তাতেও হয়তো নির্বাচন কমিশন তার ইজ্জত রক্ষার্থে একটু বাড়াতেও পারে। মশক নিধনে সিটি কর্পোরেশন সহ স্থানীয় কর্তৃপক্ষগুলোর ব্যর্থতা এবং জলবায়ু পরিবর্তনের সাথে সাথে দেশে গেল কয়েক বছরে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, গত বছরের তুলনায় এবছর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশে উদ্বেগজনক হারে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ। এ অঞ্চলে মৃত্যুবরণ করতে পারেন 40,000 মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, দিনে দিনে দেশের ডেঙ্গু পরিস্থিতি হয়ে উঠছে জটিল। আমেনা হীরার বিশেষ প্রতিবেদন। বৈশ্বিক উষ্ণায়নের ফলে দেশে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের প্রকোপ বেড়েই চলছে। গরম ও আর্দ্র পরিবেশে জীবাণু বহনকারী মশা সহজেই করছে বংশবিস্তার। আর এর সাথে সিটি কর্পোরেশন ও স্থানীয় কর্তৃপক্ষগুলোর মশক নিধনের বিপুল অঙ্কের বাজেট চুরির ফলে গত কয়েক বছর ধরে এ রোগে আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে, সারা বিশ্বে প্রতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হন অন্তত 10 কোটি মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, চলতি বছর বিশ্বে 40,000 মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। সাধারণত মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলে ডেঙ্গুর মৌসুম। তবে গত কয়েক বছর ধরে দেশে কম বেশি ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে সারা বছরই। 2022 সালে ডেঙ্গু আক্রান্ত হন 62,382 জন। এর মধ্যে মারা যান 281 জন, আর মৃত্যুহার ছিল 0.45। গেল বছর সব রেকর্ড ভেঙে আক্রান্ত রোগী 3,21,027 জন, মারা যান 1,705 জন। মৃত্যুহার বেড়ে হয় 0.53%। চলতি বছর জানুয়ারি থেকে 5 মে পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 2,288 জন। এর মধ্যে মারা গেছেন 27 জন। মৃত্যুহার 1.18। গড়ে 100 জন ডেঙ্গুতে আক্রান্ত হলে মারা যাচ্ছেন 1 জন। অন্যান্য বছরের তুলনায় এবছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের হার তুলনামূলকভাবে বেশি।
সামনে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর কবিরুল বাশারের। মাঠ পর্যায়ে আমরা যে এডিস মশার ঘনত্ব পাচ্ছি তাতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এবছর ডেঙ্গুতে আক্রান্তর হার অনেক বেশি হবে। এদিকে এবার ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে সচেতনতার তাগিদ দেন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক জাহাঙ্গীর আলম। এখন একটা বাচ্চা যদি ডেন 1 দিয়া গত বছর হয়, এই বছর যদি তাকে ডেন 2 দেওয়া হয় তাহলে কিন্তু তার ভয়াবহতাটা খুব বেশি হবে। ডেঙ্গু রোগের লক্ষণ থাকলে বিলম্ব না করে হাসপাতালে যাবার পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মাস পপুলেশনকে অ্যাওয়ারনেস বৃদ্ধি করতে পারবে, মিডিয়া অ্যাওয়ারনেস বৃদ্ধি করতে পারবে। এবছর ডেঙ্গুর ধরন ডেন 2 ও ডেন 4-এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যেতে পারে 40,000-এর বেশি মানুষ। তাই তো এমন নাজুক পরিস্থিতি এড়াতে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার আগেই নিতে হবে বাড়তি সতর্কতা। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ও বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ জামাতা পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার 15তম মৃত্যুবার্ষিকী আজ। বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী এ বিজ্ঞানী 2009 সালের এই দিনে মারা যান। অসাধারণ মেধার অধিকারী ডক্টর ওয়াজেদ মিয়া শৈশব থেকে ছিলেন শিক্ষানুরাগী, যার প্রতিফলন ঘটে তার শিক্ষা ও কর্মজীবনে। তিনি ছিলেন দেশে আণবিক গবেষণার পথিকৃৎ। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। উপমহাদেশের খ্যাতনামা বিজ্ঞানী ডাক্তার ওয়াজেদ মিয়ার জন্ম 1942 সালের 16 ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জের লালদিঘি ফতেহপুর গ্রামে। ওয়াজেদ মিয়া 1961 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতক পরীক্ষায় প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান লাভ করেন। 1962 সালে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্রলীগ মনোনীত প্রার্থী হিসেবে 1961-62 শিক্ষা বছরের জন্য ছাত্র সংসদের সহসভাপতিও নির্বাচিত হন। 1962 সালে শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হন। এরপর থেকে আমৃত্যু মূলত রাজনীতির বাইরেই ছিলেন তিনি। ওয়াজেদ মিয়া ছিলেন আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান। এছাড়া আণবিক শক্তি বিজ্ঞানী সংঘ, পদার্থ বিজ্ঞান সমিতি, বিজ্ঞান উন্নয়ন সমিতি, বিজ্ঞানী ও বিজ্ঞানজীবী সমিতি, রংপুর জেলা সমিতি, বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন ও গবেষণা সংসদ সহ বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠা এবং গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বিজ্ঞানে অবদানের স্বীকৃতি স্বরূপ স্যার জগদীশচন্দ্র বসু সোসাইটি তাকে স্বর্ণপদকেও ভূষিত করে। ওয়াজেদ মিয়া 1967 সালের 16 নভেম্বর বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1975 সালের 15 আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সময় জার্মানিতে ছিলেন তিনি। এরপর টানা প্রায় 7 বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরেন। সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল তারই সন্তান। বর্ণাঢ্য শিক্ষা কর্মময় জীবনের অধিকারী প্রয়াত ডাক্তার ওয়াজেদ মিয়া তার সমগ্র জীবনে মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে দেশ, জাতি ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। ক্ষমতার অনেক কাছাকাছি থেকেও কখনো ক্ষমতার দাপট না দেখিয়ে বরং সাদামাটা একটা জীবন কাটাতেই পছন্দ করতেন তিনি। এটাই ছিল তার জীবনের অন্যতম বড় একটি দিক। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, সংবাদ শেষ করব ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মনোমুগ্ধকর দৃশ্যের খবর দিয়ে। সড়কে দীর্ঘ যাত্রায় ফুলের সুবাসের সঙ্গে মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে যদি যাওয়া যেত তবে কেমন হতো। কল্পনার মতোই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীরা, যাত্রীরা বাহারি ফুলের সুবাস আর দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে যাচ্ছেন গন্তব্যে। মহাসড়কের কুমিল্লা অংশের 100 কিলোমিটার এলাকার বেশিরভাগ অংশেই চোখে পড়বে এমন দৃশ্য। প্রতিনিধি আবু মুসার রিপোর্ট। কৃষ্ণচূড়া, সোনালু, কাঞ্চন কিংবা করবী, এমন নানান প্রজাতির ফুলে সেজেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। মহাসড়কে চলাচলকারী যাত্রীদের মাঝে মুগ্ধতা ছড়াচ্ছে সড়ক বিভাজনে থাকা এসব ফুলের মেলা। দাউদকান্দি থেকে ফেনীর মোহাম্মদ আলী পর্যন্ত কুমিল্লা অংশে এসব ফুলের সৌন্দর্য অন্যরকম এক আবহ তৈরি করছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। তবে নান্দনিকে সৌন্দর্য ধরে রাখতে গাছগুলো নিয়মিত পরিচর্যার দাবি সাধারণ মানুষের। এগুলো আসলে জনগণের জন্য স্বস্তিবোধ এবং সৌন্দর্য বৃদ্ধি করেছে। পরিবেশটা অনেক সুন্দর হচ্ছে। বেসিক্যালি ডিভাইডারের মাঝখানে যে ফুল গাছগুলো আছে এগুলো যখন দেখি আমাদের ক্লান্তি অনেকটাই দূর হয়ে যায়। আমাদের পরিবেশগুলো আসলে উন্নত দেশের মতো নেই, কান্ট্রির মতো নেই হচ্ছে। যখন মহাসড়ক দিয়ে রিক্সা দিয়ে আসি বা গাড়ি দিয়ে আসি, ফুলের সৌন্দর্য আমাদের দেখতে অনেক বেশি ভালো লাগে। বছর জুড়ে ফুলের এমন সৌন্দর্য পেতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এসব গাছ রোপণ করেছে সড়ক বিভাগ।
মহাসড়কের যেসব স্থানে গাছ নষ্ট হয়ে গেছে সেসব স্থানে নতুন গাছ রোপণ করার পাশাপাশি নিয়মিত পরিচর্যার কথা জানান সড়ক বিভাগের এই কর্মকর্তা। এখানে মানুষের যাতায়াত হওয়ার কারণে ফুল গাছগুলো আমরা রক্ষা করতে পারি না। আমাদের একটা প্রোগ্রাম আছে, বৃষ্টি হওয়ার পরপরই আমরা আবার আমাদের এই গাছগুলো রোপণ করব। রাস্তাকে রক্ষা করা, রাস্তার সৌন্দর্য রক্ষা করা সকল নাগরিকের দায়িত্ব। দিনে মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি করলেও রাতে বিপরীতমুখী গাড়ির হেডলাইটের আলো নিয়ন্ত্রণ করে দুর্ঘটনা রোধে ভূমিকা রাখছে গাছগুলো। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। 419 জন যাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট। ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের বৈঠক, সীমান্তে হত্যাকাণ্ড, তিস্তা প্রকল্প সহ নানা বিষয়ে আলোচনা। চট্টগ্রামের পতেঙ্গায় অবতরণের সময় বিধ্বস্ত বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান, প্যারাসুটে নেমেছেন 2 পাইলট। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদ ভাই সহ 3 জনের যাবজ্জীবন, খালাস 3। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের অবৈধ সম্পদের অনুসন্ধানে হাইকোর্টে রিট। পূর্ব এশিয়ায় ডেঙ্গুতে মারা যেতে পারেন 40,000 মানুষ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা। গত কয়েক বছরে বাংলাদেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd news এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফৌজিয়া রওশন। আল্লাহ হাফেজ।